আমি ইন্টারনালি আমি কতটুকু স্যাটিসফাইড বা ইন্টারনালি আমি আর কি কি করতে চাইছি, আমি একটা মানুষ এবং আমি সেই কনসিয়াসনেস আমার মধ্যে কাজ করছে যে আমি বুঝতে পারছি আমার এক্সিস্টেন্স এবং আমার ইন্টারনাল যেই অবস্থা সেটা আছে বলেই আমি বুঝতে পারছি যে আমি বেঁচে আছি এবং আমার একটা প্রবাহ চলছে বা আমার বর্তমানটা চলছে, আমি এক্সিস্ট করি। এবং সেখানে আমরা সোসাইটি, ফ্যামিলি, আশেপাশে দেখে আমাদের অনেকগুলো কাজ আমরা হাতে নিই, মানে কাইন্ড অফ লাইক ইনফ্লুয়েন্স, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। অনেকগুলো ব্যাপার আমরা ইনফ্লুয়েন্স হই, ম্যাক্সিমাম ব্যাপার হয়তো আমরা ইনফ্লুয়েন্স হই এবং করি, সেটা ঠিক আছে। তো কিন্তু একটা টাইমের পর যখন আমরা আস্তে আস্তে ম্যাচিওর হই, আমরা একটা পজিশনে পৌঁছি আমাদের জীবনের, মেবি ফাইন্যান্সিয়ালি উই আর ক্যাপাবল আর্নিং আওয়ার ব্রেড অ্যান্ড বাটার, কাইন্ড অফ লাইক টেকিং কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, এতটুকুও যদি আমাদের লাইফে হয়, তারপর কি মানে লাইক সেটা কিভাবে কন্টিনিউ হবে আমার লাইফটা, তখন কি আমাদের মধ্যে একটা একটা ক্রাইসিস তৈরি হয়, আমাদের মধ্যে কি একটা 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 ভয়েড স্পেস একটা তৈরি হয়, মানে সেটা যেটা সাইকোলজিক্যালি বা আমাদের সায়েন্টিফিক্যালি যেটাই বলি ওই ভাষায় এটাকে বলে মিড লাইফ ক্রাইসিস, লাইক আফটার 30, 35, 40 ও 45, এই যে টাইমটা মেবি 35 to 40, 45, 50 অনওয়ার্ড, সেটা তো আমি বলতে পারছি না পরের টাইমটা, যেহেতু এখন আমার বয়স 36। এই ক্ষেত্রে আমার কি ভাবনা আসছে, আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি যেই স্টুডেন্টগুলো বা যেই মানুষগুলো বয়সে কম যারা আসছে পেছন দিয়ে উঠছে তাদের জীবনে, তাদের আমি কি বলবো সেটা ইম্পর্টেন্ট, কারণ আমরা তো আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আশেপাশে শেয়ার করি আমরা এক্সপিরিয়েন্সটা, এবং সোসাইটিটা এইভাবে একসাথে বেঁধে আছে, একসাথে সোসাইটিটা বন্ডেড। সেই বন্ডিংটা একটা মেজর বন্ডিংয়ের মধ্যে একটা কন্ট্রিবিউশন হচ্ছে আমরা শেয়ার করছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের গুড ব্যাড লাইকস ডিসলাইকস, আমাদের স্টাডি, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অবজারভেশনস, যে ব্যাপারগুলো আমি বুঝতে পেরেছি লাইফে সেগুলো আমরা শেয়ার করছি। সবাই আমরা এগুলো করছি। তো তো সেই বয়সে এসে একটা ইউথ, তার যখন 35, 40, ইউথই বলবো, মানুষ ফিজিক্যালি ফিট থাকা মানেই ইউথফুল। সো ওই টাইমে যখন মানুষ অনেকগুলো ব্যাপার কমপ্লিট করে নেয় তার জীবনের, তখন সে কি করবে, লাইক তখন তো তার কিছু করার থাকে না, অফিস একটা কমন হয়ে যায়, কাজগুলোও কমন হয়ে যায়। এর মানে এই না যে অফিসে কাজ হচ্ছে না, কারণ সে সেই কাজগুলো শিখে গেছে, সেই কাজগুলো একই রকম হচ্ছে, রিপিট হচ্ছে, এবং কাজগুলো করতেও হবে, তারও প্রয়োজনীয়তা আছে। অফিসে যাওয়া, আর্ন করা, কাজ করা, আর্ন করা, ফ্যামিলিকে ম্যানেজ করা, সেটা সে শিখে গেছে। সেটাতে তার আলাদা করে ব্রেইন বিশেষ পরিমাণে অ্যাপ্লাই করতে হচ্ছে না, আর অ্যাপ্লাই করলেও রিপিটেটিভ কাইন্ড অফ একই রকমের থট প্রসেস, একই রকমের ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সেই জায়গাতে মানুষ একটু বোর হয়ে যাবে না, মানুষ একটু ফ্রাস্ট্রেট হয়ে যাবে না? কিন্তু মানুষের নেচার, মানুষের কমন একটা প্রপার্টি, ধর্ম, যে মানুষ জন্ম থেকে কোনো না কোনো নতুন কিছুতে এঙ্গেজ হয়েছে সারাটা জীবন, আপ টু এ সার্টেন এজ। যেটা বললাম, ছোটোবেলা সব কিছু অজানা, সব কিছু নতুন। যখন একটা শিশু জন্ম নেয়, সেটা হয়তো আমি এখন সেভাবে বুঝতে পারবো না, যেহেতু আমি বড় হয়ে গেছি, আর ছোটোবেলা আমার সেই মেমোরি নেই, সে সেই ব্যাপারটার ফিলিংটা নেই, সেটা অবলেভ হয়ে গেছে বা সেটাতে আমি এখন বুঝতে পারছি না। বাট এটা একটা মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন আমরা আমাদের শিশুদের তাদের আমরা অবজার্ভ করি, বা আমাদের ঘরের মধ্যে, আমাদের বাইরে আশেপাশে যেখানে শিশুদের দেখছি, তাদের একটা আলাদা রকমের একটা চার্ম, তাদের আলাদা আলাদা রকমের একটা গতি, আলাদা রকমের তাদের একটা জানার ইচ্ছা, একটা এক্সাইটমেন্ট,
তাদের একটা কিছু করার ইচ্ছা, তাদের হাসাহাসি, তাদের খেলাধুলো, এভরিথিং দে আর অ্যালাইভ অ্যান্ড এক্সুবেরেন্ট। ঠিক আছে, সো সেই সময়ে অনেকগুলো ব্যাপার তার লাইফে একটার পর একটা নতুন কিছু আসছে, একটা খেলনা আসছে, একটা সাইকেল আসছে, একটা বই আসছে, খাতা কলম আসছে, নতুন নতুন কোনো না কোনো কিছু একটা বাড়িতে আসছে, খাবার দাবার আসছে, কোথাও বেড়াতে যাচ্ছে। একটা ছোট শিশুর ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি। সো আস্তে আস্তে যখন বড় হয় তখন ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, সেই যে তার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসছে। কারোর গার্লফ্রেন্ড হলো, কারোর বয়ফ্রেন্ড হলো, কারোর ফ্রেন্ডস হলো, কারোর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হলো, মুভি হলো, সেই সবগুলো নতুন। এবং একটা টাইমের পর কোনো কিছু শিখে জব করা, আর্ন করা, সেটাও নতুন। নিজে আর্ন করা, নিজে কোনো কিছু কেনা, যা যা উইশেস সেগুলোকে আস্তে আস্তে ফুলফিল করা ওই বয়সে। তারপর ম্যারেজ, চিলড্রেন, এই যে আমাদের লাইফটা কন্টিনিউ হচ্ছে। সো একটা টাইম অবধি নতুন থাকে, কারণ ব্যাপারগুলো আমাদের লাইফে আসে আসে নাই তখন অবধি। যখন এসে যায় তখন আমরা এগুলো এক্সপিরিয়েন্স করে ফেলি, সেগুলো যখন চলতে থাকে তখন আমাদের মধ্যে একটা কাইন্ড অফ লাইক নতুন আর কিছু থাকে না। তখন আমাদের হয়তো বা সেই রকম চার্ম, সেই রকম ইন্টেন্সিটি আমাদের লাইফে থাকে না। এটা একটা কমন ব্যাপার এবং সেটা আমরা অবজার্ভ করি আমাদের বয়সের বা আমাদের বড় যারা আরও এইজে সবার সাথে ডিসকাশন করলে এটা বোঝা যায়। যেটা এক্সপ্লিসিটলি বলে বোঝা, আরেকটা হচ্ছে না বললেও বোঝা যায় যে সেখানে এক্সাইটমেন্টটা আর ইউথফুল অবস্থায় যেটা ছিল, মানে কলেজ লাইফে, স্কুল লাইফে বা আরও ছোটো বয়সে, সেই যে একটা এক্সাইটমেন্ট লাইফে, সেই যে বন্ধুদের সাথে প্রথম মুভি দেখার এক্সপিরিয়েন্স, বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা উইকেন্ডে কোথাও যাওয়ার এক্সপিরিয়েন্স, ফ্রেন্ডদের সাথে গল্প করা, আড্ডা, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্রেন্ডস। সো সেই সবগুলো বিষয় করার সময় যে এক্সাইটমেন্টটা ছিল একটা টাইমে, এখন সেগুলো অ্যাভেলেবল থাকলেও না, একটা এক্সাইটমেন্ট নেই। সো আমাদের এটা কি একটা কাইন্ড অফ লাইক একটা অ্যাকসেপ্ট করার মতো ব্যাপার? মানে জীবনে একটা মানুষ 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, এই জন্য সে তার চার্ম হারিয়ে ফেলবে? মানে লাইফটা যতদিন অবধি শেষ না হয় ততদিন চার্মটা কেন শেষ হয়ে যায়, ততদিন অবধি থাকে না কেন? মানুষটা 15-এ যেরকম ছিল, 20-তে তো সেই মানুষটাই, সেই রক্ত মাংসের মানুষ, সেই অর্গানস, সেই মাইন্ড, এভরিথিং তো সেম। পৃথিবীটাও সেম, কোনো কিছু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে বিভিন্ন রকমের সিচুয়েশান, বিভিন্ন রকমের অবস্থা, রেসপন্সিবিলিটি, কাজকর্ম, সেগুলো এসছে বাইরে থেকে। কিন্তু মানুষটা, ব্যক্তিগতভাবে মানুষটা, মানে ফর এক্সাম্পল আমার কি চেঞ্জ হয়েছে? আমার বয়স বাড়ছে, মানে আমার বয়সে, মানে আমার বডিটার একটা এজ হচ্ছে। বয়স বাড়ছে মানে এটা অফিসিয়ালি কাগজপত্রের কথা বলছি না, মানে আমার বডির একটা এজ হচ্ছে, বডিটা টাইম বেশি কাটাচ্ছে এই পৃথিবীতে। সাথে কি হচ্ছে, এটার এক্সপ্রেশন, এটার যে নমুনাটা পাল্টাচ্ছে, লাইক কালার অফ দ্য হেয়ার, সেটা চেঞ্জ হচ্ছে, বডির শেপ সাইজ চেঞ্জ হচ্ছে, আরও বয়স হলে রিঙ্কেল আসবে। সো সেই যে জিনিসটা, সেটা তো আছে, সেটার কারণে কি আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যাবে? আমাদের মানসিক অবস্থাটা চেঞ্জ হয়ে যাবে? মানে আমাদের খুব বেশি এক্সুবেরেন্ট থাকা, হ্যাপি থাকা, সেটাতে কেন এফেক্ট পড়ছে? তো এটা একটা বিশাল একটা রিসার্চের ব্যাপার, বিশাল একটা স্টাডি করার ব্যাপার, বা আমাদের সেটাতে লক্ষ্য রাখার ব্যাপার। কারণ আমরা লাইক স্টার্ট করলাম লাইফটা এখানে গিয়ে শেষ হবে। সাপোজ ধরে নিলাম আমার লাইফ 70 গিয়ে শেষ বা 80 গিয়ে শেষ, এটা অ্যাভারেজ, এর আগেও শেষ হতে পারে। সো এখান থেকে শুরু হয়েছে ডে 1 থেকে, এটা 35, 36 আমি এখন এসে আমাকে সেটা আমার ফেস করতে হবেই, কারণ আমার অনেকগুলো ব্যাপার রিপিট হচ্ছে। কারণ এগুলো যে এখান থেকে করেছি নতুন নতুন নতুন, এখানে এসে আর নতুন কিছু হচ্ছে না, শুধু পুরানো যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমি এগোচ্ছি। সো এখানে গিয়ে চার্মটা শেষ হয়ে যাচ্ছে। সো এখানে আমাকে ডিল করতে হবে সেই ব্যাপারটা, এখানে গিয়ে আমাকে বুঝতে হবে যে এখানে কি করলে
সেই যে আগের মতো যে আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা চার্ম লাইফটার প্রতি একটা আলাদা রকমের একটা একটা লাইক আগ্রহ, ইনভলভমেন্ট, একটা অ্যামিউজমেন্ট, এভরিথিং, যে সে ব্যাপারটা যেটা লাইফটাকে খুব বেশি জুসি, লাইফটাকে খুব বেশি পরিমাণ বাঁচার মতো বানায়, সেটা কমে যায়। কিভাবে কমবে না সেটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। ইয়েস, আমিও কাজ করছি সেটার উপর, ডেফিনেটলি কাজ করছি বলে হয়তো বা এই ভিডিওটা বানাচ্ছি। মেবি আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট ইট, maybe I don't know, it's not like only a single case. I'm not the one who is doing it. There are many people doing something about that, different ভাবে করছে। সো আমাদেরও ব্যাপারগুলোকে খুব বেশি ক্যাজুয়ালি নেওয়া ঠিক হবে না, কারণ লাইফটা 35, 36, 40, তারপর যদি এইভাবে ডাল হয়ে যায়, সো সেটা দ্য নেক্সট হাফ, দ্যাট ইজ দ্য সেকেন্ড হাফ অফ দ্য লাইফ, এত বোরিং যাবে। এই টাইমগুলোকে আমরা নিতে পারবো? আর যদি নেই, এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে, এত পরিমাণ কাইন্ড অফ লাইক ডিপ্রেসড হয়ে, চার্মলেসলি আমরা কি নিতে পারবো? আর নিলেও কি আমাদের সেটা কোনোরকমভাবে লাভ হবে? সো যেটা বলছি, এটা যাতে আমাদের না করতে হয়, আমরা আমি সবাই মিলে আমরা এটাকে সিরিয়াসলি নিই, কীভাবে লাইফের চার্মটাকে ঠিক রাখা যাবে। আমরা বড় হয়ে কি বেশি পরিমাণ মানে লাইক ডিফারেন্ট হয়ে যায়? বড় হলে আমাদের রেসপন্সিবিলিটি আসে, সেটা এত বেশি ইম্প্যাক্টফুল যে আমাদের লাইফের যে ধরন, তার ধর্ম সব কিছু পাল্টে দিতে পারে। একটা সিচুয়েশনের এত পাওয়ার, এটা কি পৃথিবীর সত্য? এবার একটা গাছগুলোকে দেখুন, একরকমই কাজ করছে, একরকমই আছে। সেই গাছটা বছরের পর বছর বেঁচে আছে পৃথিবীতে, মেবি তার এজ 70 ইয়ার্স, 80 ইয়ার্স, 100 ইয়ার্স, 200 ইয়ার্স, আমাদের থেকে অনেক বেশি। অনেকের থেকে অনেক গাছ আছে আর একটু কম বয়স, অনেক আছে অনেক বেশি। তো সেই গাছটাকে দেখলে তো বোঝা যায় না যে গাছটা ডিপ্রেসড হয়ে গেছে। শুধু মানুষ আমরা সেটাতে পড়ছি, সেই ট্র্যাপটাতে। আর এই ব্যাপারটাও মানুষের তৈরি, মানে আমাদের তৈরি একটা ব্যাপার। সেটাতে নেচারের অনেক কিছু কন্ট্রিবিউশন নেই। নেচারের মধ্যে শুধু আমার বয়সটা বাড়ছে, মানে আমার ফিজিক্যাল বডির একটা টাইম বেশি যাচ্ছে, মানে টাইম বেশি কাটাচ্ছে এখানে, মানে লাইক সেটা ইনক্রিজ হচ্ছে। বডিটা একদিন শেষ হয়ে যাবে, সেটাও আমরা সবাই জানি। ইটস এ ভেরি লিমিটেড পিরিয়ড অফ টাইম, ভেরি ব্রিফ পিরিয়ড অফ টাইম। সো এই টাইমটা আমরা তাতে অনেক কিছু এমন কিছু করছি, ভাবছি, করে আমাদের মাইন্ডের মধ্যে সেটাকে জমাচ্ছি। আর এটা একদিনে হয়নি, এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম। টোটাল যে হিউম্যান সিভিলাইজেশন, সেটা যে এখন অবধি এসছে, সেটা যে খুব বেশি সায়েন্টিফিক্যালি, লজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি কারেক্ট, এনার্জি ওয়াইজ, তার যে ডেভেলপমেন্টটা, সেটা তো ঠিক না। এটা তো আমরা ডাইরেক্টলি গ্রিন সিগন্যাল লাইক দিতে পারি না, এটাকে সার্টিফিকেট দিতে পারি না যে এভরিথিং ইজ আপ টু দ্য মার্ক। ইটস নট লাইক দ্যাট। উই আন্ডারস্ট্যান্ড ইট দ্যাট হিউম্যান বিং যেটাই তৈরি করেছে, সেটার মধ্যে অনেক চেঞ্জেস এসছে। আর চেঞ্জেস তখনই আসে যখন পেছনের ব্যাপারটাতে কিছু না কিছু ভুল থাকে, কিছু না কিছু কারেক্ট করতে হবে, আপগ্রেড করতে হবে, ইমপ্রুভ করতে হবে। ইটস নট আইডিয়াল থিং। সামথিং, ইফ আই হ্যাভ ডিসকভার্ড সামথিং, ইট উইল চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এটা ন্যাচারাল, আলটিমেট কেউ বলতে পারবে না। সো সেই ক্ষেত্রে হিউম্যান বিংয়ের দ্বারা তৈরি অনেক প্রসেস, অনেক ব্যাপার, সেগুলো আমাদের সার্ভিস দিয়েছে, আবার চেঞ্জ হয়েছে, সেগুলো আমাদের ডেভেলপ করেছে, আবার তার মধ্যে চেঞ্জেস এসছে। সে সবগুলো আইডিয়াল না, সেগুলো 100% কারেক্ট না, তার অনেকগুলো বাদ হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা আমাদের এসছে, যে আমরা মানুষরা খুব বেশি পরিমাণ একটা টাইমের পর ডিপ্রেসড হয়ে যায়, একটা টাইমের পর আমরা হীনমন্য হয়ে যাই, একটা টাইমের পর আমাদের সব কিছু থাকে, বাট ভেতরে আমাদের সেই চার্মটা থাকে না। এবং আমরা সেটা মেনে নিই, কারণ সোসাইটির মধ্যে ম্যাক্সিমাম মানুষ মেনে নিয়েছে। আমরা আলাদা করে কেন এটার ব্যাপারে ভাববো? সো দিস ইজ দ্য কেস। উই দ্য হিউম্যান বিং, ইন্ডিভিজুয়ালি উই আর নট লিভিং লাইফ, উই আর লিভিং ইন লাইক এ কালেকটিভ ওয়ে। যেখানে সোসাইটির অ্যাভারেজ থিঙ্কিং ইজ মাই থিঙ্কিং, যেখানে 50টা মানুষের অ্যাভারেজ থিঙ্কিং ইজ মাই থিঙ্কিং। হোয়াই ইট শুড বি লাইক দ্যাট? আমরা ইন্ডিভিজুয়ালি একটা হিউম্যান বিং
নিজের লাইফটা বাঁচছি, নিজে খাচ্ছি, নিজের খিদা লাগছে, নিজের ভালো লাগছে, খারাপ লাগছে, এভরিথিং যদি নিজের ভিতরে হয়, কেন তাহলে আমি যেটা সোসাইটির মধ্যে অন্যরা করছে ভাবছে সেটাকে ডাইরেক্টলি কপি করব বা তার অ্যাভারেজটা নেব? আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি সেটাকে ভাবতে পারি, ইন্ডিভিজুয়ালি তার উপর কাজ করতে পারি। সবাই একই রকমভাবে হ্যাঙ্গিং ফেস সেগুলো দেখা যায়। সো আবার হাসি খুশিও দেখা যায়, বাট ফর ভেরি লিমিটেড পিরিয়ড অফ টাইম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ব্যাপারটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে মিড লাইফ ক্রাইসিস, যেটা অফিসিয়ালি বলে, যেটাকে আমি মানতে রাজি না। আই ডোন্ট নো, এগেইন ইট মে বি মাই এক্সপেরিমেন্ট অ্যান্ড মে বি মাই মানে লাইক ফেল এক্সপেরিমেন্ট। সো এইটা এক্সপেরিমেন্ট করা দরকার। যেরকমই একটা রেজাল্ট আসুক, আমি বলতে পারবো যে না, আমি যেটা বলেছি, আমি যেটা ট্রাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি, সেটা রেজাল্টটা এরকম এসছে, নেগেটিভ এসছে, পজিটিভ এসছে, কোনো রেজাল্ট আসেনি, নিউট্রাল, সামথিং আই ক্যান সে। সো এই রিসার্চ করাটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং রিসার্চ করতে গেলে যার উপর আমার বিলিফ থাকে, বা যার উপর আমি ভ্যালিউস খুঁজে পাই, বা যার উপর আমি লজিক খুঁজে পাই, তাকে প্রথম ধরে, ফাউন্ডেশন ধরে তো আমাকে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ফাউন্ডেশন হচ্ছে এটাই, যে সেটাকে আমি মানতে রাজি না। আই উইল নেভার অ্যাকসেপ্ট ইট, যে লাইফ কোনোভাবেই ভাগ করা, যে 5 ইয়ার্সে তার আনন্দ ফুর্তি খুশি সেটার কথা বলছি, সেটার তো কোনো রকমের প্যারামিটার নেই, সেটাতে কিন্তু মাপা যাবে না। সেটা তো ইটস নট লাইক দ্যাট আই হ্যাভ সামথিং, আই হ্যাভ দিস অ্যান্ড আই হ্যাভ দিস মাউস, ইটস নট লাইক দ্যাট। এটা তো একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, তার তো কোনো ধরনের লাইক স্পেসিফিক কোনো বয়সের সাথে কানেক্টেড না। সেটা মানুষের ইমোশন সেমই। হ্যাঁ, বিভিন্ন বয়সে বিভিন্ন রকম বস্তু, বিভিন্ন রকম মানুষ, রিলেশনশিপ, সিচুয়েশন থেকে সেই সিচুয়েশনগুলো, সেই অবস্থাটা আমার মনের মধ্যে তৈরি হয়। যেটা ছোটোবেলায় একটা খেলনা পেয়ে যে খুশিটা তৈরি হতো, এখন বড় বয়সে সেটা আমার বাইক পেতে হবে, মোবাইল পেতে হবে, আমার গার্লফ্রেন্ড পেতে হবে, বয়ফ্রেন্ড পেতে হবে, আমার বন্ধুদের পেতে হবে, আমাদের কোথাও ঘুরতে যেতে হবে, আমাদের আরও টাকা পয়সা লাগবে, বাড়িঘর বানাতে হবে। তো একটা খেলনা, একটা ছোট্ট একটা সাপোজ একটা খেলনা যেই খুশিটা দিত ছোট বয়সে, সেটার ইকোভ্যালেন্ট হ্যাপিনেস আমি 30তে গিয়ে পেতে হলে আমাকে অনেক কিছু পেতে হবে। ওয়াই? সো এটা আমাদের একটা স্টাডি করার বিষয়। পেতে হবে যদি সত্যই হয়, কেন, কারণটা তো আমাদের জানতে হবে। এটাও আমি মানতে সেভাবে রাজি না। কারণ আমরা কতদিন, তাহলে কি এটা একটা রিলেটিভ ম্যাটার, যে বয়সের সাথে সাথে আমাদের বড় হওয়ার সাথে সাথে জিনিসপত্রগুলো চেঞ্জ হবে, আর তার সাথে আমার হ্যাপিনেস, আগে যেটা দিয়ে হ্যাপিনেস যতটুকু পেতাম ইন্টেন্সিটি, এখন সেটা এটা দিয়ে আর পাচ্ছি না, আরও বড় কিছু লাগছে। তাহলে সেটা যদি পুরো লাইফটা আমার হ্যাপি থাকতে হয়, তাহলে আমার কত কিছু পেতে হবে। থিঙ্ক দ্য এন্ড এমন হবে, পুরো পৃথিবীটা মানে এভাবে যদি আমি পেয়ে পেয়ে যে যাই, এটা 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 একটা ভেরি কাইন্ড অফ লাইক ভেরি ইনক্রিমেন্টাল অ্যান্ড লজিক্যাল। ছোটো বয়সের হ্যাপিনেস ছোটো জিনিস দিয়ে, আরেকটু বড় হলে আরেকটু বড় কিছু লাগবে, আরেকটু বড় হলে আরেকটু বড় কিছু লাগবে। এইভাবে যদি প্রত্যেকবার হ্যাপি হতে হয় প্রত্যেকটা টাইমে, তাহলে এই যে জিনিসপত্রের যে মানে চাহিদাটা যেটা বাড়ছে, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে যখন আমার বয়স 70 হবে? এভাবে যদি যাই, 70তে যদি আমার সেম লেভেলের ইন্টেন্সিটি লাগে হ্যাপিনেসে, যেটা বস্তুভিত্তিক হবে, যেটা জিনিসপত্রের উপর হবে, সেটা আমি অ্যাকোয়ার করতে পারবো? সেখানে দেখা যাবে পুরো পৃথিবীটা পেলেও সেম ইন্টেন্সিটিটা পাচ্ছি না, যেটা আমার এইজ যখন আমার 5 ছিল, যখন যেই খেলনাটা আমাকে যতটুকু ইন্টেন্সিটি দিত, দ্য এইজ অফ 80 সেই ইন্টেন্সিটি পেতে হলে আমার পুরো পৃথিবীর কিং হতে হবে, পুরো পৃথিবীর মিনিস্টার হতে হবে, পৃথিবীর কন্ট্রোলার হতে হবে। তারপরেও হবে না, মানে কারণ পৃথিবীর সবটা আমার, সব কিছু আমার, তারপরেও দেখা যাবে সেই ইন্টেন্সিটিটা হয়নি। কারণ ইটস কাইন্ড অফ লাইক এডিকশন, ইটস কাইন্ড অফ লাইক মাইন্ড বোর হয়ে যাবে। মাইন্ডের মধ্যে কোনো লিমিট নেই, যে যদি বস্তু দিয়ে তাকে তুমি ফুলফিল করতে যাও, তুমি দিতে থাকবে, তুমি দিতে থাকবে, তুমি দিতে থাকবে। দ্যাট টাইম উইল নট কাম when the mind will say enough, I am fulfilled. I don't think many of the saint and sages
our rishi munis, our yogis, all talk about this like this, that mind cannot be fulfilled with the physical objects. And I think we got some key to the problem that we started talking about, that in the midlife, when we are 35 40, like physically we got so many things. In the early life we did not have all these things, মানে আমাদের সেগুলো ছিল না. We started getting those things and we got, kind of like we got happiness and fulfillment, and we started getting all these things and we started acquiring. কিছু না পেলে আমরা কাজ করেছি, পরিশ্রম করেছি, আর্ন করেছি, সেটা কিনেছি একদিকে। সো সেটা আসলে আমাদের ফান্ডামেন্টাল হয়ে গেছে লাইফের পাচার। বাট when we got everything, now we need more thing, but we don't know how. একটা টাইমের পর সাপোজ আমি এখন জব করি, আমি একটা অ্যামাউন্ট অফ স্যালারি পাচ্ছি, এনি এক্স অ্যামাউন্ট। এবার দেখা যাচ্ছে আমার লাগছে যে এক্স অ্যামাউন্ট দিয়ে হবে না, এক্সকে ডাবল করতে হবে। আচ্ছা, কোনোভাবে আমি সেটা ডাবল করে নিলাম, আরও 2-3 বছর কাজ করে। তারপর মাইন্ড বলবে ইটস নট এনাফ টু গেট হ্যাপিনেস, টু গেট ফুলফিল, ইউ হ্যাভ টু আর্ন ডাবল অফ দ্যাট অ্যামাউন্ট। তারপর সেই 2x-কে 4x বানাতে হবে। 4x কীভাবে বানাবো? একটা টাইম আসবে যে 4x তো হবে না, ইটস নট পসিবল, লজিক্যালি পসিবল হবে না। যে সিচুয়েশন, যে টাইম লাইন, যে স্কিল সেট আমার কাছে আছে, যে নলেজ আছে, মেবি হবে না। একটা ইম্পসিবল ব্যাপারও আছে না। আমার তো যারা খুব বেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট টাইকুন, তাদের এক্সাম্পল দিলে তো হবে না। তাদেরও তো একটা সিম, তারা যে অ্যামাউন্টটা চাইছে এটাকে ডাবল করতে চেষ্টা করছে, তারা ট্রিপল করতে চেষ্টা করছে, এবং তারা করছেও। বাট দে হ্যাভ লিমিটেশন, বিকজ তারা তো একলাই পৃথিবীতে রুল করবে না। দেয়ার আর সো মেনি আদার বিজনেসম্যান, দে হ্যাভ দ্য কম্পিটিটার্স। সো এক্ষেত্রে সেম, I have a point, physically I cannot grow myself, like economically, physically I cannot have materials that much, I cannot have equivalent money. সো সেই গ্রোথটা একটা জায়গায় গিয়ে স্টপ হবে বা সেরকম ইনক্রিমেন্ট হবে না। সেম, তখন আমার মাইন্ড অন্যদিকে চাইবে, লাইক টু ট্রাভেল, টু বাই থিংস। তখন কিনতে কিনতে এরকম লাগবে যে তাও একটা এমন জায়গায় একটা এসে স্যাচুরেটেড হবে, এবং এমন কিছু আমরা চাইবো সেটা আবার আমাদের রেঞ্জের বাইরে থাকবে। সো এই একটা যে পজিশন আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে সেটা একটা টাইমের পরে আসেই। সেটার কোনো, এটা একটা রিলেটিভ ব্যাপার, আমি বলছি কেনার ব্যাপার। এটা খুব সাধারণ মানুষ থেকে শুরু করে খুব অসাধারণ ধনী ব্যক্তি, সেই জায়গা অবধি সেটা একই রকম প্যাটার্ন, একই রকম মডেল, বাট এবিলিটি টু বাই সেটা রেঞ্জ করবে, সেটা রিলেটিভ। বাট মডেলটা একই, প্যাটার্নটা একই। যার কাছে কম আছে তার একটা গিয়ে পয়েন্টে গিয়ে ওইটা লাগবে, যার খুব বেশি আছে সে একটা পয়েন্টে গিয়ে। ইটস নট লাইক যে নিজেদের মধ্যে রিলেটিভ কোনো থিঙ্কিং আসবে না। এটা যদি আসতো তাহলে মানুষ যাদের খুব বেশি পরিমাণ মানি আছে, দে উড বি দ্য হ্যাপিয়েস্ট পিপল। কারণ তারা কম্প্যারিজনেও যদি হ্যাপিনেস চায়, তাহলে তার নিচে বিলিয়ন্স অফ পিপল আর নট হ্যাভিং দ্যাট মাচ অফ অ্যামাউন্ট। তো সেই কম্প্যারিজনও আসছে না, মানে সেই কম্প্যারিজনটা নিজের কাছে যা আছে তার রেসপেক্টে হচ্ছে আশা করি। তাই তো যারা খুব বেশি পরিমাণ টাকা পয়সা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় দে গট ডিপ্রেসড, সামটাইম দে কমিট সুইসাইড। উই হ্যাভ সো মেনি এক্সাম্পলস। সো আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে এই গেমে বেশি দিন এই গেম চালানো যাবে না। লাইফটাকে যদি বুঝতে হয় তাহলে লাইফের ফর্মুলাতে চলতে হবে। So I don't want to continue the video. Okay, it's a casually I've recorded because I need to record so many videos for the upcoming generations, or for these generations, because I have a little daughter. She should get some content, what I wanted to say to her. Maybe it will not be possible to talk everything to her. Right now she is very little, so the day she will be mature, I may not be there, so that time she need to, should expect that somebody guide her. So eketre maybe as a father, it's my emotion, you can say. I take it as my responsibility or emotional aspect, or my way of living. At the age of 36, I'm trying to do something which is futuristic in nature, which is timeless,
because I'm living in 2024 and I'm thinking about 2034 or 2054, 2064. So that's why it's a very futuristic project I'm working on. I think for from my point of view it is okay, and I'm doing from my point of view I'm doing sustainable thing. So every one of us have so many responsibilities, duties. So don't do everything for the present. So do something for the future. Do something for others around you. Do something for a future generation. So that may give you some key or some clue to work in your 35 or in your 30 or in your 40s, in your 50s. You understand it. I think you got it. That is what I meant to, you know like it is very hard to express what I think, what you think. So I'm taking so many other examples or situations so that I can express myself. And yes, digital media, YouTube, Facebook, Instagram, LinkedIn, whatever, all the social media networks are very useful for people to connect and share information with each other, because the only thing here is like expressing, like we want to share our thoughts, emotions, experience, or understanding, or observations. Why? Because through this we will be recognized, maybe, but most importantly, this will help others to grow, and in this way we can do something. We can be together, we can be connected as human civilization, and the civilization will last long. And it is very important for this planet, because the human civilization is not doing well. They have brain, or we have brain, but we are not doing brain thing. We are doing some stuff which is destroying the planet in so many ways. We are giving logic or arguments, but at the end, if you do not have the resources, basic natural resources, how can you say that you are doing development work? So with this I'm concluding. I will continue this point in the next video.